সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে যশোর জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবুজের দিকে তাকালেই ভালো লাগে, সবুজ দেখলে চোখ আরাম পায়, মানুষের মন ভরে ওঠে নির্মল আনন্দে। মূলত সবুজই পৃথিবী শীতল করে রেখেছে, উষ্ণ হতে দেয় না। আর যারা এই সবুজের যোগানদার তারাই হচ্ছেন কৃষক। কৃষক শুধুমাত্র আমাদের খাদ্যই দেন না, বরং পৃথিবীকে উষ্ণতার হাত থেকে রক্ষা করাতে কৃষকেরই সবচেয়ে বড় অবদান। আর সেসব কৃষকদের নিয়ে দীপ্ত টিভির কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দীপ্ত কৃষির টিম আজ চলে এসেছে যশোরের ঝিকরগাছা অঞ্চলের পানিসারা গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। জানি না এই কৃষক পরিবারটি এখানে কী অবস্থায় আছে, কেমনই বা তাদের কৃষি জীবন। আজ সারাদিন আমরা এই কৃষক পরিবারের সাথেই থাকব এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তো চলুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো আছি। কি করছিলেন? কাজ করছেন? একটু দেখাশোনা করতেছি লোকজন নিয়ে। সকালবেলা আসছি, অবশ্য লোকজন আছে চারিপাশে কাজ করতেছে, আর নাতিটা নিয়ে বেড়াতে আসছি মাঠে। আচ্ছা, তো চাচা আমি দীপ্ত টিভির একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। তো চাচা আমি যতদূর জানি 1982 সালে বাণিজ্যিক ভিত্তিতে যে ফুলের চাষ শুরু হয় তা শুরু হয় আপনার হাত ধরেই। হ্যাঁ সেটা সঠিক। ঠিক আছে, মানে এটার পিছনে আপনি কোন চিন্তা থেকে আসলে ফুলের চাষ শুরু করলেন আমাদের একটু বিস্তারিত বলেন। এর একটা ঘটনা আছে। যখন 82 সালটা ছিল এরশাদ পিরিয়ড, একদিন হঠাৎ হরতাল চলতেছে। আমার গদখালিতে একটা নার্সারি আছে, ওই রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে। তো ওই জায়গাতে আমি ওই ফুলের চারা এবং ফলের চারাটা নিয়ে পরিচর্যা করতেছি। নুর ইসলাম নাম করে এক ভদ্রলোক, উনি কিছু রজনীগন্ধা ফুল নিয়ে আমার ওই নার্সারির ভিতরে ঢুকলো। ঢোকার পরে পানি খাওয়ার নাম করে, তখন আমি ওই জায়গাতে দেখলাম ফুলগুলো। দেখার পরে বললাম বেচবা কোথায় জায়গায়? তো বলছে ঢাকাতে। তখন তো ফুল বাংলাদেশে মনে হয় যে কোথাও বিক্রি হতো না। তো সেই টাইমটাই আমি ওনাকে বলেছিলাম যে আমার কিছু বীজ এনে দেন। তো সেই 82 সালে আমার মনে আছে যে সেপ্টেম্বর মাসে কিছু বীজ উনি আমাকে এনে দিয়েছিল। সর্বপ্রথম যেটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয় সেটা রজনীগন্ধা, সিঙ্গেল জাতের একটা ফুল। তো রজনীগন্ধা ওই জমিতে আমি 4-5 মাস পরিচর্যা করার পরে গাছ চলে আসলো। গাছ চলে এলো এবং মার্কেটও তখন মোটামুটি একটু রজনীগন্ধা পরিচিতি ঘটেছে। তো আমি ওই 33 শতক জমি লাগাইছিলাম ওই টাইমে, ওই 82 সালে। তখন সুন্দর ফুল হলো গাছে হওয়ার পরে আমি ওই ভদ্রলোক, যে ভদ্রলোক কাছে ঢাকাতে ফুল নিয়ে যাও, ওনাকে বললাম দেখেন আমার কিছু ফুল হয়েছে গাছে, তো বেচা যায় কিনা দেখেন, আপনার মার্কেট কেমন আছে। তো আমার সম্ভবত সেই 82 সালের সর্বপ্রথম আমি 200 টাকার ফুল বিক্রি করেছিলাম একদিন। সেই 1982 সাল থেকে শুরু করে আজকে 2016 সাল, তো প্রায় বলা যায় যে এই বছরগুলো সবই আমি ওই ফুলের সাথে আছি। এবং এই ফুলের মার্কেটটা সেই 200 টাকার ফুল থেকে বিক্রি করে এখন মনে হয় যে কয়েক কোটি টাকা মনে হয় ফুলের মার্কেট সৃষ্টি হয়েছে। এবং আমাদের এলাকায় আমি 1 বিঘা জমি থেকে শুরু করেছিলাম, আর আজকে মনে হয় যে সেই ফুলের কয়েক হাজার হেক্টর জমিতে এবং অল বাংলাদেশে প্রায় একটা মডেল হয়ে দাঁড়াইছে ফুলের একটা চাষ। তো আপনি তো বললেন 1 বিঘা জমি থেকে আপনার ফুলের চাষ শুরু, আমাকে একটু বলেন এখন আপনি কত বিঘা জমির উপর ফুলের চাষ করছেন? জারবেরা প্রায় আপনার 2 একর জায়গা আছে, আরও আনুষঙ্গিক অন্যান্য ফুল আরও 1-2 একর আছে। তো 4 একর জমিতে এখন ফুলের চাষ আছে, মোট 4 একর, তাই তো? ওই 1 বিঘা থেকে এখন আপনি 4 একরে ফুলের চাষ করছেন? হ্যাঁ করতেছি। তো এই 4 একরে সব তো একই জাতের ফুল না, বিভিন্ন জাতের ফুল আছে, যেমন গোলাপ আছে, গ্যালিডিয়া আছে। যে এখন জারবেরাটা একটু ভালো বেশি দাম পাওয়া যাচ্ছে, তার জন্য জারবেরাটাই বর্তমান একটু বেশি করতেছি। জারবেরা অনেক জাত আসছে, এটা টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি হচ্ছে। তো আমাদের দেশে যে টিস্যু কালচার ল্যাবগুলো আছে, আমার মনে হয় যে এরা যদি আরো
একটু সজাগ থাকতো বা আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে যদি চারা তৈরি করতে দিত, আমাদের কৃষকদের মাঝে অনেক চারা চাহিদা আছে। তো এই জারবেরা চাষ করার জন্য মাটিটাকে কিভাবে নির্বাচন করেন? বন্যা মুক্ত হতে হবে, যেন বর্ষায় পানি না জমে, এরকম একটা। সব মাটিতেই ফুল চাষ করা সম্ভব পরিচর্যার তারতম্যে। আর জমির স্বাস্থ্য বজায় রাখার জন্য যেমন কম্পোস্ট সার, তারপরে আপনার ওই রাসায়নিক সার কিছু দিতে হয় আমাদের জমিতে, না দিলে তবে রাসায়নিকটা খুব কম। তো আমরা বেশি কম্পোস্ট জৈব এই সারগুলো আমি ব্যবহার করি বেশি জমিতে। এই জারবেরা ফুল চাষের জন্য উপযোগিতা একটা সময় আছে, সেটা কোন সময়ে চাষ করলে? সেপ্টেম্বর সর্বপ্রথম সবচেয়ে উপযোগী সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই টাইমটা যদি জারবেরার চারাটা লাগানো হয় তো ভালো হয়। চাচা, যে কোনো ফসলের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বীজ। মানে বীজ ভালো না হলে তো অবশ্যই আপনার সেই গাছটাও ভালো হয় না। যদি গাছের জাতটা ভালো না হয় এবং পরিবেশ যদি ভালো না, এবং গাছের যে গাছটা আমি বীজটা সংগ্রহ করতেছি এবং এর গাছ থেকে যেটা আমি বাড কালচার সংগ্রহ করতে, এটা যদি ভালো না হয় তো ফুল গাছটা ভালো ফুল দেবে না। তো চাচা, চাষের ক্ষেত্রে সেচ ব্যবস্থা তো খুবই গুরুত্বপূর্ণ। সেচটা অবশ্যই গুরুত্ব। সেচ পানির অপর নাম জীবন। পানি না দিলে আমরাও পানি না খেলে বাঁচবো না, গাছও ঠিক হয় এরকম। তো পানি আমরা যখন দিই তখন জমিতে মোটামুটি আমরা যেটা একটা বুঝি যে আপ্তজো হলে, যেমন পানি এখন গাছে চাচ্ছে, রসের অভাব না হয়, আবার রস বেশি না হয়ে যায়, এটার দিক খেয়াল রেখে আমরা একটা সেচ ব্যবস্থা আমাদের সিস্টেম আছে, আমরা ঠিক সেই কায়দায় এর পরিচর্যা। তোমরা দেখছো যে এই যে টবগুলো করা আছে আমার অনেক টাকা খরচ করে, কিন্তু এখানে আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত যে পানিটা আমি এখানে অগভীর নলকূপে তুলে দিই, এবং ওখানে চালের থেকে যে পানিটা পড়তেছে আকাশের পানি, ওটা ওখানে রেখে আমি এই ফুলের পরিচর্যা করি। এবং আর একটা বাড়তি আছে আমার, ওর ভিতরে কিন্তু মাছও আছে, তেলাপিয়া মাছ, যেটা নাইলোটিকা, ওটাও আমার সাংসারিক কিছু মাছের চাহিদা পূরণ করে ওখান থেকে। অনেকে জমিতে আছে যে গাছগুলো ভালো সুস্থ না, সবল না, তারা হয়তো আয়রন যুক্ত পানি ব্যবহার করতেছে, কিন্তু আমার গাছগুলো সুস্থ সবল আছে। একদম প্রাকৃতিক পানি। হ্যাঁ, প্রাকৃতিক পানি বলা যায়, আকাশের পানিও দেই আমি মধ্যে ওই যে চালের থেকে পড়তেছে পানি। চাচা, আমি একটু জানতে চাইবো আপনার এই 4 একরে জারবেরা এবং অন্যান্য ফুল সহ যে ফুলগুলো আপনি চাষ করছেন, এগুলো রক্ষণাবেক্ষণ খরচ থেকে আনুষঙ্গিক সব খরচ মিলে বাৎসরিক খরচ কত হয়? তো মোটামুটি বলা যায় যে প্রায় 20 লাখ টাকা মতো হয়, মনে হয় যে আমার বছরে খরচ হয়। বছরে 10 লাখ টাকা আমার লাভ থাকে। লাভ থাকে 10 লাখ টাকা। টোটাল বিক্রি কত হয়? টোটাল বিক্রি 30 লাখ হবে। যদি 20 লাখ আমার খরচ হয় তো 30 লাখ বিক্রি হবে। ফুলগুলো আপনি কিভাবে বাজারজাত করেন? সেই 90 সালে সর্বপ্রথম একটা ফুলের সমিতি গঠন করা হয়েছে আমাদের, এবং সে সমিতির বিভিন্ন কার্যকলাপ এখনো চলতেছে। তো ফুলটা বিশেষ করে যাচ্ছে ঢাকাতে বলা যায়, আর চিটাগং, আর বাংলাদেশের এখন বর্তমান বলা যায় যে যত কটা জেলা আছে বা থানা আছে, যে বড় বড় বাজার, এই বাজারগুলো এখন সম্পূর্ণ চলে যাচ্ছে গদখালি থেকে, এগুলো যাওয়ারও একটা সিস্টেম হয়ে গেছে আমাদের সমিতির মাধ্যম দিয়ে। এই ফুল চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যা আপনাদের হয় বা তার থেকে উত্তরণ আপনারা কিভাবে করেন? ফুল চাষের সমস্যা তো মোটামুটি আমার এলাকায় যারা কৃষক আছে এরা তো বলা যায় যে আমি বলি এদের সব ফার্মার হয়ে গেছে একজন। সে আজ 30, 35, 33 বছর ফুল চাষের সঙ্গে জড়িত, কেউ দেখতেছে, কেউ চাষ করতেছে। তো যাক, তবে কিছু সমস্যা আছে আমাদের। পরিবহন যেমন একটা সমস্যা আছে, যে ঢাকাতে একটা ফুলের স্থায়ী মার্কেট, আমরা ভাসমান অবস্থায় আছি। দুটো মার্কেট আছে, একটা শাহবাগ, একটা আগারগা। এগুলো বলা যায় যে ওই কিছু চান্দা টান্দা দিয়ে আমাদেরকে এই ফুলগুলো চালাতে হয়। যে ফুল সেক্টরটার জন্য আমি সরকারের কাছে দাবি রাখছি যেন আমাদের সুবিধা অসুবিধা যেগুলো আছে এসে যেন আমাদের সাথে আলোচনা করে এগুলো সমাধান করার ব্যবস্থা করে দেয়। তো আমরাও তাই আশা করব। তো চাচা, চলেন বাড়ির দিকে যাই। চাচি কিভাবে আপনাকে এই ফুল চাষে সাহায্য সহযোগিতা করে, বা বাড়িতে কারা কারা আছে তারা কিভাবে আপনাকে উৎসাহ দেয়, এই ব্যাপারগুলো একটু জানবো। তো ঠিক আছে, চলেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3টা মেয়ে, 2টা ছেলে। একটা ছেলে অবশ্য আমেরিকায় গেছে, যে মর্জিনা সাহেবার ছিল আমার এখানে, উনি নিয়ে গেছে, বলা যায় ভিসা না দিলে তো যাওয়া হতো না, তো উনি নিয়ে গেছে আমেরিকাতে। তো আর বাকি 3 মেয়ে কি করছে? 3 মেয়ে পড়াশোনা করতেছে, একটা বিয়ে দিয়ে আছে, 2টা বিয়ে দিছি, আর একটা মেয়ে বাড়িতে আছে। তো যাক, বাড়িতে গেলে দেখা যাবে অবশ্য। তো এই যে আমার নতুন গাছগুলো লাগাচ্ছে, এগুলো আবার ওই কালেকশন করে, যেহেতু টিস্যু কালচার আমরা তো পাই না খুব একটা, তো প্রাপ্তিটা অনেক দুরূহ, তাই এগুলো বাড কালচার
মানে গাছ থেকে গাছ সংগ্রহ করে এগুলো আমাদের লাগানো হচ্ছে। তো এ তো 4-5 বছর ভালো ফুল দেবে, অসুবিধা নাই। গাছ থেকে গাছকে বলে কি বাড কালচার। বাড কালচার। আমি মাছ, শাকসবজি, গরু, ফুল এবং ফলের বাগানও আছে মোটামুটি। যাক, সবকিছুই করি। সবকিছুই আপনি হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একদম সমন্বিত কৃষি আপনার। হ্যাঁ, সমন্বিত কৃষি। তাহলে তো আপনাকে কিছু কিনতে হয় বাইরে থেকে? খুব একটা কিনতে হয় না। আমি ওই রসুন, পেঁয়াজ, মশলা এগুলো ঝালটাল ওই যে মাঠের শেড যেগুলো আছে পাশে লাগাই, খুব একটা কিনতে হয় না। চাচি কোথায়? আছে, রান্নাঘরের ভিতরে আছে, ওনারা এখন রান্না করতেছে মনে হয় সম্ভবত। ওই যে তোমার চাচিরা আছে ভিতরে, একটু দেখাশোনা করো, যা কথা বলো, আমি আমার কাজে চলে যাই। মেলা সময় দিলাম তোমাদের সাথে, ধন্যবাদ তোমাদের। আচ্ছা, আমি একটু কথা বলি। তো এই যে চাচা যে কৃষি কাজ করে, ফুল চাষ সহ, সে আরো কিছু গরুর প্রজেক্ট সহ আরো কিছু কৃষি কাজ করে, এসব কাজে আপনি তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করেন? আচ্ছা, তো ফুল চাষ করে, তো উনি আমাদের প্রথম থেকে ও যে বিএসটিস নিয়েছে, সব ফুল চাষ নিয়েছে, এ তো ঢাকার থেকে যে ব্যাপারী টেপারি আইছে, তাদের আমরা খাতি দিছি, তাদের আপ্যায়ন করেছি। হ্যাঁ, তারপরে বাগানে ফুল হয়, প্রত্যেক সকালে যেই দেখে আসি, বিকেলে দেখে আসি। ও আচ্ছা, লোকজন থাকে, হ্যাঁ লোকজন থাকে, তারা কি করছে দেখে আসি। কাকা যে কোনো বাড়ি যায়, আমরা ওই মাঠে যাই, খেতে যাইতে জনেরা কি কাজ করছে তাকে দেখে আসি, টাকা পয়সা বেচা কিনে করলে টাকা পয়সা নিয়ে আসি। তো চাচি, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, চলে যেতে হবে। তো ভালো থাকুন। আমি চাচার তো ফুল চাষ দেখলাম, আপনারা কিভাবে মিলেমিশে তাকে সাহায্য করেন, এভাবেই আরও সামনের দিকে চাচাকে সাহায্য করবেন এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। এই পর্যায়ে কথা বলবো এই অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ নইমুজ্জামানের সাথে। নইমুজ্জামান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি একটু আমাকে এই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু কি, এবং সে অনুযায়ী এই অঞ্চলের মাটিটা কি, এবং এখানকার যারা কৃষকরা আছে তারা কোন কোন ধরনের ফসল বেশি চাষাবাদ করে? এখানে মূলত আবহাওয়া জলবায়ু বলতে নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানে মোটামুটি সব ধরনের চাষ এখানে ফলে। এখানে মাটির বিভিন্ন শ্রেণী আছে, উঁচু, মাঝারি নিচু এবং নিচু। তো সব ধরনের মাটিতে সব ফসল হয়, তবে বিশেষ করে গদখালি পানিছড়া ইউনিয়নে প্রচুর ফুলের আবাদ হচ্ছে এবং এই থেকে কৃষক ভাইরা দিনে দিনে তাদের উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে এবং আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। একজন কৃষি কর্মকর্তা হিসেবে এই অঞ্চলের কৃষকদের আপনি কি কি ধরনের পরামর্শ দেন, বা কোন ধরনের চাষে বেশি চাষ করতে উৎসাহ দেন? কোন মাটিতে কোন ধরনের ফসল লাগালে ভালো হয় সেই পরামর্শ দিয়ে থাকি, সেই প্রযুক্তিও তাদেরকে দিয়ে থাকি। কৃষকরা সাধারণত কোন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি আসে? এখানে সাধারণত ফুলের বিভিন্ন পোকামাকড়, অনেক সময় রোগ দেখা দেয়। তখন আমরা ঠিক যখন যে সময় যে পোকার যে ঔষধ বা যে রোগের যে ঔষধ, সেটা আমরা তাকে সবসময় পরামর্শ দিই। নইমুজ্জামান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ভেটেরিনারিদের স্নাতকোত্তর প্রশিক্ষণ দেবে 2 প্রতিষ্ঠান। আমন ধানের মৌসুমে বাদামি গাছ ফড়িং পোকা দমনে কৃষি সম্প্রসারণের উদ্যোগ। কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বাড়ছে, সেই সাথে ব্যবহার কমছে ইউরিয়ার। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী, পোল্ট্রি খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফ্রান্সের 2 প্রতিষ্ঠান। 3 বছর এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সেমিনার কক্ষে হয়ে গেল পোল্ট্রি রোগের উপর উচ্চতর প্রশিক্ষণের 2য় পর্ব। গত 23 অক্টোবর শুরু হয়ে এ পর্বের প্রশিক্ষণটি শেষ হয় 27 অক্টোবর। এতে ভেটেরিনারি স্কুল অব প্যারিসের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ প্রশিক্ষক ডক্টর ক্রিস্টোফে ক্যাজাবান এবং ডক্টর ডোমিনিক ব্যালোয় বাংলাদেশের 30 জন প্রশিক্ষণার্থীকে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন। বিদেশ থেকে এক্সপার্টিসগুলো বাংলাদেশে এনে অনেকগুলো প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে আমরা আন্তর্জাতিক মানের এভিয়ান ডিজিজ কন্ট্রোলের জন্য কাজ করার জন্য এক্সপার্টিস তৈরি যারা করছে, যে সমস্ত অর্গানাইজেশন এই ধরনের দায়িত্ব পালন করছে, তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স থেকে এভিয়ান ডিজিজের উপর অত্যন্ত উচ্চমানের এক্সপার্টিস নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে
আমাদের যে এভিয়ান ডিজিজের উপর পোলট্রি সেক্টরে একটা বিশেষজ্ঞ তৈরি করছে, যা বাংলাদেশের প্রাণীজ পুষ্টি পূরণে এবং প্রাণীজ আমিষ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এই প্রশিক্ষণে বাংলাদেশের ভেটেরিয়ানদের পোলট্রির রোগ নির্ণয়, চিকিৎসা, প্রতিরোধ এবং প্রতিকারের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন আয়োজকবৃন্দ। বাংলাদেশি আবহাওয়ায় সম্পূর্ণ বিদেশি ঢঙের একটি ট্রেনিং, তাতে আমাদের যারা মাঠে কাজ করছে তাদের দক্ষতা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং তারা অত্যন্ত সুদক্ষতার সহিত আমার প্রাণী চিকিৎসা এদেশে এগিয়ে নিয়ে যাবে। আসলে আমরা প্রোডাক্টের থেকে সার্ভিসে বেশি বিশ্বাসী, যে আমরা যদি পিপুলকে সার্ভ করতে না পারি তাহলে আসলে তাদের গুণগত মান উন্নত করতে পারবো না। আর তাদের গুণগত মান উন্নত করতে গেলে নতুন নতুন প্রযুক্তি যেগুলো আছে সেই প্রযুক্তিগুলো অবশ্যই তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং এই দোরগোড়ায় পৌঁছানোর জন্যই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা আয়োজন করা। গত 22শে জুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পোলট্রি রোগের উপর বাংলাদেশের প্রাণী চিকিৎসকদের 3 বছর নিয়মিত উচ্চতর প্রশিক্ষণ দিতে ফ্রান্সের শীর্ষস্থানীয় প্রাণী স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেভা সান্তে এনিমালি ও ফরাসি ভেটেরিনারি স্কুল এনভা এর সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ। এই চুক্তিটি এসিআই এগ্রি বিজনেস লিমিটেড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ। মাঠ পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ানদের পোলট্রি ডিজিজ, বিশেষ করে হাঁস মুরগির রোগবালাই সম্পর্কে আরও বেশি দক্ষ এবং তাদের জ্ঞান দক্ষতার বৃদ্ধি করার লক্ষ্যে ফ্রান্সের সেভা এনভা, যেটা ন্যাশনাল স্কুল অফ প্যারিস, এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি মতে মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই একটা ট্রেনিং, আন্তর্জাতিক পর্যায়ের একটা ট্রেনিংয়ের আয়োজন করেছে, যেখানে 30 জন ভেটেরিনারিয়ান বাংলাদেশের অংশগ্রহণ করছে। দেশে চলছে এখন আমন ধানের মৌসুম। এ সময় ফসলের পরিপক্কতা হওয়ার সাথে সাথে তৈরি হয় কিছু সমস্যার, আর তা হলো বাদামি গাছ ফড়িং। এখন চলছে আমন ধানের মৌসুম। মাঠে মাঠে সবুজের সমারোহ। উচ্চ ফলনশীল এ ধানের অন্যতম শত্রু বাদামি গাছ ফড়িং। বীজতলা থেকে শুরু করে ধান পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময়ে এ পোকার আক্রমণ দেখা দিতে পারে। একজোড়া বাদামি গাছ ফড়িং 3 থেকে 4 প্রজন্মের 35 লক্ষ পোকার জন্ম দিতে পারে। দ্রুত বংশবৃদ্ধির কারণে মাঠের পর মাঠ ফসলের 20 থেকে 100 ভাগ পর্যন্ত ক্ষতি করতে পারে। ক্ষতিকর এ পোকা থেকে আমন ধান রক্ষার্থে দেশে কৃষক ও কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। এবছরে আমাদের 53 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে আমরা আমন ধানের আবাদ করতে সক্ষম হয়েছি। কোথাও কোথাও পরিপক্কতার দিকে যাচ্ছে। এই সময়েও ধানের কিছু অত্যন্ত ক্ষতিকারক পোকামাকড় দ্বারা ধান ক্ষেত আক্রান্ত হতে পারে। তার মধ্যে ধানের বাদামি গাছ ফড়িং অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা। এই পোকা দেখা মাত্রই দমন ব্যবস্থা গ্রহণ করাটা খুব জরুরি। আমি মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা এবং আমাদের কৃষক ভাইদের প্রতি আহ্বান জানাবো, তারা আমাদের আমন ধান না কাটা পর্যন্ত যে সামনের সময়টুকু রয়েছে এই সময়টুকুতে যেন তারা নিয়মিত ধান ক্ষেত পরিদর্শন করেন। ধানের বাদামি গাছ ফড়িং বা ধানের দুধ চুষে খায়, যেটাকে আমরা বলি ধানের গাঁধি পোকা, এই ধরনের পোকা দেখা মাত্রই তার দমন ব্যবস্থা গ্রহণে তৎপর হবেন। সারা দেশে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের ব্যবহার বেড়ে চলেছে, আর বাড়তি চাহিদা মেটাতে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হচ্ছে। রাসায়নিক সারের অতি ব্যবহারে জমির উর্বরা শক্তি যখন হুমকির মুখে, তখন এই ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সারের 8 গুণাগুণ মাটির উর্বরতা শক্তি ও ফসলের ফলন বৃদ্ধি ঘটায়। সরকারের গৃহীত নানান পদক্ষেপের ফলে কৃষকদের মাঝে জৈব সার, বিশেষ করে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার বৃদ্ধির ফলে এই সারের চাহিদা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনই চাহিদার সাথে পাল্লা দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সার উৎপাদন করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে কেঁচো সারের ব্যবহার শতকরা 10 ভাগ পর্যন্ত ইউরিয়ার ব্যবহার কমিয়ে দিতে পারে। রাসায়নিক সারের বিকল্প ভার্মি কম্পোস্ট সার জমিতে প্রয়োগ করে কৃষকরা একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, অন্যদিকে মাটির উর্বরা শক্তিও অনেক গুণ বেড়ে যাবে। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017876828232 এই নম্বরে। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ফুল ভালোবাসার প্রতীক এবং সৌন্দর্য বৃদ্ধিতেও ফুলের ভূমিকা অতুলনীয়। ঝিকরগাছা উপজেলা 1982 সাল থেকে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু করে শেরালি চাচা, এবং বর্তমানে এই অঞ্চলের প্রায় 50,000-এরও বেশি পরিবার ফুলের চাষ করছে। এই উপজেলার ফুলের চাষ আরও সমৃদ্ধ হোক এবং বিশ্ব দরবারে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশকে আরও সাহায্য করুক, এ প্রত্যাশায় আজকের অনুষ্ঠান থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।